ছুঁয়েছে ও তোকে? কোথায় ছুঁয়েছে কি? হ্যাঁ, দেখি, ব্যথা দিয়েছে কোথাও? ঈশান ব্যস্তভাবে দেখে যাচ্ছে তিতিরকে, চোখে মুখে রাজ্যের অস্থিরতা। তার এই উতলা রূপ কেউ বোধহয় দেখে অভ্যস্ত নেই। হা করে আছে এক প্রকার, পুতুলের মতো একটা বাচ্চা বাচ্চা মুখের মেয়ে। বয়স আনুমানিক কত তা ঠাহর করা যায় না। লম্বা ঈশানের বুক অবধি, শাড়ি পরে আছে, চমৎকার সব দিক দিয়ে চোখ ধাঁধানো রূপ যাকে বলে। উপস্থিত সকলে এতক্ষণে তিতিরকে সেভাবে খেয়াল না করলেও এখন চোখ সরাতে পারছে না। মেয়েটার দু হাতে খামচে ঈশানের উন্মাদনায় স্তব্ধ সকলে। নিজে দুবাহু চেপে রাখা ঈশানের দু হাতে হাত রাখলো তিতির। ছেলেটার চোখে চোখ রেখে নিজেও ব্যস্ত হলো ঈশানকে শান্ত করতে। শান্ত হতে বললাম তো, কিচ্ছু হয়নি, আমার ছুঁতে পারিনি, এক ফোঁটাও ছুঁয়নি। এই শাড়ির আঁচল ছুঁয়েছে। এটায় আগুন ধরিয়ে জ্বালিয়ে দেবেন বাড়ি গিয়ে, চলবে? আমাকে ছুঁয়নি। ঈশান দু হাতে ততক্ষণে আঁকড়ে ধরেছে মেয়েটার তনু দেহ। গোছানো খোলা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে ছুঁয়ে আছে কোমর অব্দি। ঈশান মেয়েটাকে মাথায় হাত বুলালো বার কয়েক, বিড় করে বলল কিছু। উপস্থিত বাকিদের কানে গেল না সেসব। ব্যাটা নিঘাত গিরগিটি, ওর বউকে ভালোবাসে, এভাবে ভালোবাসে, এতটা ভালোবাসে, এক ফোঁটা টের পেতে দেয়নি। মুখে ঢং মারাতে কি পরিমাণ ভাবা যায়, নিয়ে যায় নিজ মনে। বলা কথাগুলো কর্ণগোচর হলো সব বলে। বলা বাহুল্য, নিশ্চয়ই অবাক হয়েছে। ভাইয়ের এতটা পাগলামি দেখার সৌভাগ্য তাদের কারোই হয়নি। এক বাড়িতে থেকে চোখে পড়েনি কখনো অনিমার চোখে পানি, কান্না পাচ্ছে তার। ছেলেটা কারো প্রতি এতটা ভালোবাসা কল্পনার অতীত ছিল তাদের। সংসারী মন এলো তবে। ঈশান খানিকটা ঝুঁকে শাড়ি ঠিক করে দিল তিতিরে। মেয়েটাকে যেখানে দাঁড়িয়ে আছে তার একপাশ আশেপাশে একগাদা কাচের টুকরো ছড়িয়েছে। ঈশান অগ্নিদৃষ্টিতে দিয়ে খুঁজে গেল ফাহিমকে, চোখ পড়ল না ছেলেটাকে। আর এখানে দাঁড়িয়ে থাকা রুচি আর হচ্ছে না তার। আচমকা আরও এক কাহিনী ঘটিয়ে দিল। বিনা বাক্যে তিতিকে তুলে নিল পাজা করে, নিশির দিকে তাকে ইশারা করলো সাথে চলার। বাকিদের বলতে হলো না। নিয়াজ, নাইম, অনিমা, ঋতু সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো। ঘরের এক কোণে দাঁড়িয়ে ছিল রাহাত। স্তব্ধতা নেমে এসেছে তার অস্তিত্ব জুড়ে। পলক ফেলতে ভুলে গেছে আজকে নিজ চোখে তিতিরকে কেউ স্পর্শ করলো, আর সেটা অপারগ হয়ে দেখে গেল। আগে হলে এই সাহস সে দিত কি কাউকে? অসম্ভব। দিনাজপুরে তিতিরের পেছনে টু শব্দ করা ছেলেটাকেও দেয়নি সে। বেধড়ক পিটিয়েছে কতজনকে, হিসাব আছে কোনো? কতজনকে হসপিটালে বিল মিটেছে, হাসি পেল রাহাতের। ঈশান তিতিরের কপালে চুমু খেলো না? খেলো তো। এ অধিকার খোদা তাকে দিল না কেন? খোদার কাছে প্রশ্নটা রাহাত নিঃশব্দ করল। জবাব এলো না, আসবে না। তার ভালোবাসার নারীকে অন্য পুরুষ গভীর স্পর্শ করলো, ভালোবাসার চিৎ ধরল কি তার? ধরল না তো, এক বিন্দু ধরল না। মস্তিষ্ক জ্বলছে রাহাতের, শরীর কাঁপছে। শান্ত করা দরকার। ওই নারী ছাড়া আর কেই বা শান্ত করতে পারে? রাহাতের মুখাভাব আচমকা কঠিন হয়ে গেল। ঈশানের প্রতি এক রায় ক্রোধ খেলা করে গেল। যন্ত্রণাময় হাসল ছেলেটা। মমফলের দিকে যে কোনো খবরাখবর হাওয়ার গতিতে ছড়িয়ে পড়তে খুব একটা সময় লাগে না। একজনের থেকে অন্যজনে যে কোনো কথা খুব জলদি জেনে যায় সবাই। শমশেরনগর থেকে মাইল ৬ দূরে এক নদীর কিনারে ঘেঁষে একটা মেয়ের লাশ পাওয়া গেছে রাত ১১টা থেকে। হইচই কাণ্ড যাকে বলে। গ্রামের পর গ্রাম, সকলে দেখতে যাচ্ছে সেসব। রাইসুল দেওয়ান কপাল চেপে ধরে বসে আছে বসার ঘরে। এমনকি কিছু লোক, গণ্যমান্য লোকও আছে। ঘড়ির কাঁটা রাত ১২টা ঘুরছে। তবে এলাকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে না সেসব মানুষের আলাপ আলোচনার শোরগোল রাস্তার মোড়ে মোড়ে। কেন ঘরের আলোয় এখনো নেভাতে? সম্ভবত আতঙ্ক। রাত পাড়ি দিতে হবে এখন। গায়ের শাড়িটা এখনো খোলেনি তিতির। বাইরে থেকে এসে নিশি নুরির সাথে গল্প করছিল। ঘন্টা কখন পেরিয়ে গেছে টেরে পেনি। ঠিক তখনই বাইরে থেকে শোরগোলের শব্দে নিচে নেমে এলো তারা। তারা এক্ষুনি কানে এলো এরকম একটা বিশ্রী ঘটনার কথা। এমনিতে আগের কেসগুলোর সমাধান নেই, এ নিয়ে চিন্তার অন্ত নেই কারো। তার মধ্যে একের পর এক। ঈশান তিতিরদের বাড়ি পৌঁছে দিয়ে বেরিয়েছে, বলে গিয়েছে সাজিদের সাথে দেখা করতে গেছে। তখন রাত ৮টার বেশি হয়নি, সুতরাং আটকায়নি কেউ। এখনও ফেরেনি ছেলেটা। এর মধ্যে দুবার নাইম ফোন দিয়ে শুধিয়েছে ঈশানের খবর। তিতিরের কোনো আপডেট জানাতে পারেনি তাকে। ওপার থেকে
ক্রমাগত শুনতে পাওয়া যাচ্ছে কারো ফোনের শব্দ। দিদিরা সবাই মা চাচিদের সাথে বসা, চাপা গলায় মার্ডারটা আলোচনা হচ্ছে। বাড়ির দুটো মেয়ে এত রাত অব্দি বাড়ির বাইরে ছিল, এ নিয়ে হাউতাশ করছেন গিন্নিরা। ফোনের শব্দে সে আসর ছেড়ে উঠে দাঁড়ালো। তিতিরকে ঈশান ফোন করছে কি? এক ধারণায় শাড়ির কুচি ধরে এক প্রকার ছুটে এলো উপরে। ঈশান নয়, সাজিদ। সুশ্রী মুখের আদল পরিবর্তন হলো খানিকটা। চিন্তিত মুখে ফোনটা তুলল তিতির। ওপাশ থেকে শুনতে পাওয়া গেল সাজিদের শীতল কণ্ঠ। তিতির, ভাইয়া বলুন, ঈশান ফিরছে? এখনো না। আপনার কাছ থেকে বেরিয়েছে কখন? সাজিদ থমকে দাঁড়ালো। খানিক আগে লাশ সরিয়ে ফেলা হয়েছে, নিজে নিয়ে গেছে পোস্টমর্টমের জন্য। সাজিদ যাবে থানায়, যে নিজের জিভে বসেছে, গম্ভীর কণ্ঠে বলল, আমার সাথে দেখা করার কথা ছিল বুঝি? আপনি তো ফোন করেছিলেন তখন। আপনি গেট টুগেদারে এলেন না, তাই তো আপনার সাথে আড্ডা দিতে বেরিয়ে গেল একটু। সাজিদ দম নিল খানিকক্ষণ। তিতিরের কথার প্রতিউত্তর করল না তৎক্ষণ। হ্যাঁ, ও ফিরলে আমার সাথে একটু কথা বলবে কেমন? ঠিক আছে, তা বলবো। আর কিছু বলতে হবে? ওর শার্টে একটা বোতাম আমার কাছে রয়ে গেছে, সেটা নিয়ে যায় যেন। জি, বলবো। ফোন কেটে স্থির হয়ে বসে রইল তিতির। ঈশানের নাম্বার ডায়াল করলো, পার কয়েক। ফোন বন্ধ। নিচ থেকে ভীষণ চেঁচামেচি আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। সালিশি বৈঠকে উচ্চস্বরে কথা হচ্ছে আর কি। দীর্ঘশ্বাস ফেলল তিতির। কি এক অবস্থা! সাজিদ ভাইকে তো জিজ্ঞাসা করা হলো না কেসটা নিয়ে কিছু। অবশ্য এসব এমন চিন্তা অবস্থায় কী বা জিজ্ঞাসা করবে? নিশ্চয় ভীষণ চাপে আছে মানুষটা। এই যেমন তার মামারা আছে, এলাকার মাথা বলে এই এক সমস্যা। যে কোনো ভালো মন্দের দায় নিতে হবে। এই এলাকা, পাশের দুই এলাকা, পরপর তিনটে মেয়ের এই অবস্থা, অথচ পুলিশ বা কেউ কিছু করতে পারছে না। আবার দেখা হয়ে গেল। নুরি মুচকে হাসলো, ভুরু জোড়া তুলে শুধল, কবে এসেছো? আজকে। ফিরবে কবে? এখন। আসার কারণ তুমি জানো সেটা? কাজ হয়েছে? না। তিতিরের দেখা পাওনি আজকে? না। মুখটার দর্শন আজ বড্ড দরকার ছিল, সাথে একটা স্পর্শ, কোনোটাও পাইনি। আফসোস বড্ড বেশি। নিচে নামো, চুমু খেতে ইচ্ছে করছে। যখন সম্পর্ক ছিল তখন নিজ ইচ্ছা ধরা দেয়নি, এখন দেব? দেবে না বলছেন? তোমার বোনটাকে নিচে নিয়ে আসা যায় না? যায় না। জলদি যাবে? আসি কেমন? ঘরের মধ্যে পায়চারি করছে তমা। মনটা অস্থির হচ্ছে ও বাড়ি যাওয়ার জন্য, কিন্তু যেতে পারছে না। সেদিনের পর থেকে যাওয়া হয়নি ওই বাড়িতে। এর মধ্যে তিতির এসে যে দুদিন, সে যায়নি, নয়নের সামনে পায়নি। আজকের ঘটনা অস্থিরতা এত বেশি যে না গিয়ে থাকা যাচ্ছে না। সে একা বাড়িতে। বাবা মা ভাই সবাই দেওয়ান বাড়িতে গেছে। দেওয়ানবাড়ি বাগানে সদস্য সংখ্যা অসংখ্য মানুষের ছড়াছড়ি। সেসব রেখে নিজ ঘরে ঘাপটি মেরে বসে থাকা যায়? ব্যালকনি থেকে বাড়ির জনসমাগম দেখে পাটা ছুটে যেতে চাইছে। তার ঘরের ব্যালকনি দেওয়ালে দেওয়ানবাড়ির সামনের দিকে, পিছনের দিকে এবং বাঁ পাশটা বেশ ভালো করে দেখা যায়। আজ যেহেতু এখনো আলো নিভেনি, সুতরাং দিনের মতো স্পষ্ট বাড়ির সামনে দিকটা, যদিও পিছনের দিকটা বরাবরের মতো অন্ধকার। তোমার হাতে আইসক্রিমের একটা বাটি, ব্যালকনির রকিং চেয়ারে দুলতে দুলতে খাচ্ছে সেটা। আইসক্রিমটা আজ বাবা এনেছে আসার সময়, স্ট্রবেরি ফ্লেভারের। আইসক্রিমটা তিতিরের ভীষণ পছন্দ। মেয়েটাকে ছাড়া একা একা খেতেও শান্তি লাগছে না। যাবে কি? যাবে না। এই দোনো-মনের মধ্যে চোখে পড়ল কিছু একটা। ওদিকটা দেওয়ানবাড়ি, পিছনে গেট। এদিকে কার আবছা অন্ধকারের মধ্যে চোখে পড়ছে একটা লম্বা মতো মানুষ। আধো অন্ধকারে বুঝতে পাওয়া যাচ্ছে সেটা কোনো পুরুষ মানুষ। গেটটা খোলা কি বোঝা যাচ্ছে না। তমা উঠে গিয়ে চট করে নিভিয়ে দিল নিজের ব্যালকনির আলোটুকু। সামান্য ভিতরের দিকে এসে দাঁড়ালো। আজকেও বাড়ি ভর্তি মানুষ, এলাকার মানুষ এসেছে দরবারে, কিন্তু ওই লোকটা দাঁড়িয়ে থাকা যথেষ্ট অস্বাভাবিক লাগছে। এত দূর থেকে বোঝা যাচ্ছে মানুষটা নড়ছে না। দৃষ্টি কোন দিকে? সম্ভবত বাড়ির দোতলার দিকে সম্ভবত, যদিও অন্য দিকে হতো পারে। তবে মাথাটা পিছন দিকে হেলানো খানিকটা। তোমার ঠায় দাঁড়িয়ে রয় আরও মিনিট পাঁচেক। পুরুষ মানুষটি নড়াচড়া করে উঠল এতক্ষণ, তবে বাড়ির দিকে আসলো না। ছোট্ট গেটটা ডিঙিয়ে বের হতে উদ্যত হতে শীত দ্বারা সোজা হলো তোমার। ওখানে আলো পড়ছে, সম্ভবত দোতলা কারো ঘরের আলো। সেই রশ্মিতে চোখ পড়ল মানুষটার মুখ। ভুল দেখলো কি? এত দূর থেকে না, যথেষ্ট পরিষ্কার দেখতে পাওয়া গেল মুখটা। হাতের বাটিটা রেখে ব্যালকনির রেলিংয়ে ঘেঁষে এসে দাঁড়ালো মেয়েটা। ততক্ষণে ওদিকটার মানুষটা নেমে গেছে, আড়াল হয়েছে বাউন্ডারির পাশে। থমকে দাঁড়িয়ে রইল তোমার। লোকটা, সে যা ভাবলো সেই, নাকি অন্য কেউ? অস্বাভাবিক মোটেও নয়। ঠিক এই জায়গায় এর আগে কোনো একদিন
শিউরে উঠল তমা। আজকেও ঈশান জানলে কেলেঙ্কারি ঘটবে। চোখ লেগে এসেছিল তিতিরের। ঈশান রকিং চেয়ারে দুলতে দুলতে কখন ঘুমিয়ে গেছে টেরই পায়নি। আচমকা পেটের উপর সুড়সুড়ি চৌকিতে চোখ মেলানো সোজা হয়ে বসতে চাইল, বসতে পারল না। দুহাত পেটের দিকে পেঁচিয়েছে কেউ। কেউ আর কে? পরিচিত স্পর্শের মানুষে তার। তিতির এলোমেলো আঙ্গুলগুলো চুলে গলিয়ে দিচ্ছে। নরম কণ্ঠে ডেকে উঠল, কখন এসেছেন? একটু আগে। তিতির ঈশানকে সোজা করতে চায়, নিজেও সোজা হয়ে বসতে চায়। ছেলেটার বাঁধন দৃঢ় করে আরো খানিকটা। শাড়ির আঁচল এক হাতে সামান্য সরিয়ে ঠোঁট ছোঁয়া রমণী তুলতুলে উদরে। চোখ খিচে বন্ধ হয়ে আসে মেয়েটা। ফ্রেশ হয়েছেন? হুম। অস্পষ্ট কথাটা বলে মুখ তুললে ঈশান। ছেলেটার চোখ জোড়া অস্বাভাবিক রক্তিম দেখাচ্ছে। মুখের অবস্থা নাজুক, কেমন এলোমেলো অবস্থা। কেমন হা করে শ্বাস নিতে নিতে বলল, তিতির, আমার প্রচণ্ড খারাপ লাগছে, প্রচণ্ড। ঈশানের কথাগুলো কেমন জড়িয়েছে। খারাপ লাগছে মানে? দু হাতে ঈশানের বাহু চেপে উঠে দাঁড়ালো মেয়েটা। টালমাটাল হয়ে ঈশান উঠল। সামলাতে না পারে কয়েক পা পিছিয়ে ধাপ করে বসে পড়ল বিছানায়। তিতির কপালে হাত ছোঁয়ালো, ব্যস্ত কণ্ঠে শুধল, কোথায় খারাপ লাগছে? এমন দেখাচ্ছে কেন আপনাকে? ঈশানের মলিন মুখাবয়ব আর খানিকটা মলিন দেখায়। ছেলেটার হাতজোড়া কাঁপছে। কম্পিত হাতজোড়া চেপে ধরল স্ত্রীর ধনুকের ন্যায় বাঁকানো কোমর, টেনে এনে দূরত্ব ঘোচালো। রমণীর শব্দ করে চুমু খেল। পায়ের আঙুলগুলো মেজে খামচে ধরতে চাইল তিতিরের। দু হাত খামচে ধরল ঈশানের শার্টের অংশটুকু। কোনোমতে জড়িয়ে এসে কণ্ঠ বলে, কি করছেন? ডিপ্রেশন লাগছে। তোকে কাছে লাগবে, আসবি না? হুম, আদর দেব। বুকটা জ্বালা করছে, শরীরটা জ্বলে যাচ্ছে, আগুন জ্বলছে দাউ দাউ করে। নেভা আগুন প্লিজ। মস্তিষ্ক শূন্য লাগছে। ঈশানের কথাগুলো এত দ্রুত বলল, বলার ধরনে আশ্চর্য হলো মেয়েটা। এমন জড়ানো কথা এলোমেলো ভঙ্গিতে আগে কখনো বোধহয় বলতে শুনিনি ঈশানকে। তিতিরের মাথায় খেলে গেল কিছু একটা। ঈশানের গাল স্পর্শ করে মাথাটা নিচের দিকে তুলে ঝুঁকে এলো খানিকটা। স্বামীর ঠোঁটের কাছে এসে ঘ্রাণ নিল, নাক কুঁচকে এলো। আশ্চর্য মুখে বলে, কিছু খেয়েছেন আপনি? এভাবে কথা বলছেন কেন? ছেলেটার মুখ বরফ শীতল, তবে চোখ জোড়ায় রাজ্যের আকুতি। তিতিরের দিকে আমিনিস থেকে আদহত কণ্ঠ বলে উঠল, কীভাবে? কিছু খেয়েছেন আপনি? কিসের স্মেল? ড্রিঙ্কস করছেন? বাধ্য ছেলের মতো মাথা উপর নিচে নাড়ল ঈশান। তারপর গাল চেপে ধরে রাখা তিতিরের নরম হাত ছুঁয়ে শীতল কণ্ঠে জবাব দিল, একটু করেছি, আর তাতে একটু মাতাল হয়েছি। এখন আর একটু হবো। বুকে নে আমাকে। তিতির নড়ে চড়ে, যেখানে সামান্য সিগারেটের তার কথা ছেড়ে দিচ্ছে সেখানে সোজা ড্রিঙ্ক করে এসে হাজির হয়েছে মানুষটা। কিন্তু তিতির রাগ করতে পারছে না। এত হতাশ মুখভাব এর আগে ঈশানের চোখে দেখেনি। তিতির স্বামীর দুগালে আলতো চেপে আদ্র কণ্ঠ বলল, কোথায় পেলেন এসব? কোথায় গিয়েছিলেন আপনি? কোথাও না, কোথাও যায়নি। তাহলে মদ খেলেন কেন? আমাকে না আপনি কথা দিয়েছিলেন সিগারেট খাবেন না, সেখানে এসব সাইপ্রেস গিলেছেন? সত্যি তো? ঈশান অপরাধীর মতো করে তাকালো স্ত্রীর দিকে, জিভ কেটে ঠোঁট ভিজল। তুই কি শাস্তি দিবি আমাকে? কিসের? মদ খেয়েছি বলে? কাছে আসতে দিবি না আজ রাতে? হ্যাঁ? তিতি স্থির চোখে তাকিয়ে রয়। লোকটা বোঝার চেষ্টা করলো যেন। শান্ত সুরে বলল, যদি বলি হ্যাঁ তাই তাহলে? ঈশান নিজের ঢুলতে থাকা মাথাটা ঠেকালো তিতিরের বুকে। সেখানে মুখ ডুবে অস্পষ্ট বলল, সেটা বললে হবে না। আজ কাছে আসতে না দিলে ঘুমের ওষুধ খাইয়ে দে। জেগে থাকলে তোকে না পেলে ছটফট করবো। মাইন্ড ডাইভার্ট করা দরকার। কি হয়েছে সেটা বলবেন তো? এত আপসেট কেন? তিতির সেদিকে খেয়াল না করে পুনরায় জিজ্ঞাসা করলো, কোথায় গেছিলেন সেটা বলুন। বাড়িতে এত মানুষজন, এত রাত অব্দি। একটু আগে গিয়েছে সবাই। কি হয়েছে খবর পেলেন? এলাকায় আবার মার্ডার হয়েছে। কত কাহিনী হচ্ছে জানেন? শিথিল হলো ঈশানের শরীর। একবার যে ঝাঁকি দিয়ে উঠল পুরুষটা, সেটা টের পেল সে। ঈশান হাত বিচরণ করে যাচ্ছে গোটা পেনগুলো খুলে ফেলতে চাচ্ছে মানুষটা। তিতিরের কথায় উত্তর দিল না বেশ সময় পর। হোক, সেসব সকালে দেখব, এখন কাছে তো মরে যাচ্ছি। সাজিদ ভাইয়া আপনাকে খুঁজছিল। আপনি যে বললেন তার সাথে দেখা করতে গেছেন, তাহলে আপনার কোন শার্টের বোতাম তার কাছে? কী সব বলছিল বুঝলাম না। বুঝতে হবে না, আমাকে বুঝে নেই আজ রাতের মতো। তিতির এ যাত্রায় ঈশানের বাঁধন ছেড়ে সত্যি মরিয়া। কোমর থেকে শাড়ির অংশটুকু আলগা হয়ে গেছে প্রায়। ঈশানের এলোমেলো হাত সেসব খুলে ফেলতে চাচ্ছে। তিতিরের কণ্ঠস্বর খানিকটা দৃঢ় করে বলল, আজ না। কেন? আমি প্রস্তুত নেই। পিওর না? ঈশান হাঁপ ছেড়ে বসলো। একটানে কোমর থেকে শাড়ি আলগা করতে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল,
আমি প্রস্তুত করে নেব। মুখ ও শব্দ করলো তিতির। ঈশানের দাঁত বসেছে। শরীর কেঁপে উঠল এক মুহূর্তের জন্য। শিহরণ বয়ে গেল সিদ্ধার বেয়ে। আমার কিছু কথা আছে, সকালে শুনবো। ঈশান দুহাতে আলতো করে বিছানায় শুয়ে দিয়েছে মেয়েটা। বুকের উপর থেকে শাড়ি সরে নিয়েছে বিছানায়। তিতিরের বলিষ্ঠ শরীরের নিচে চাপে বলল, আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করতে বলুন। বুড়োজোড়া কুচকে ভাঁজ পড়ল ছেলেটা। আশ্চর্যমুখ হলো, বিয়ে ছাড়া আমি তোর কাছে আসি? সবাইকে জানিয়ে আয়োজন করতে বলুন, তার আগে না। ঈশান নির্বিকার মুখে ঠোঁট ছোঁয়ালো বুক। যোগের মতো আটকে রইল সেখানে। তিতির শরীর অবশ হয়ে আছে। মুখে না বলেও শরীর সায় দিচ্ছে পুরোদমে। ঈশান জ্বলে যাচ্ছে সর্বাঙ্গ। দু হাতে খামচে ধরে আছে ছেলেটার মাথা চুল। তিতির ছেড়ে গায়ে এলিয়ে দিল নরম বিছানায়। দু হাতে ছড়িয়ে শ্বাস নিল হা করে। শার্টের বোতামগুলো আধ খোলা, সেখান দিয়ে উঁকে দিচ্ছে পেশল বুকটি। ঘামে চিকচিক করছে। শাড়ির আঁচল বুককে জড়িয়ে এসি চালু করলো তিতির। কিছু বলবে তার আগে ঈশান বলে উঠল, যাস আজ রাতটা মানা করিস না, কাছে আসতে দে। বুকে নে তিতির। আজ রাতটাই সময় মানে? বা হাতে ভর রেখে ঈশানের দিকে ফিরল মেয়েটা। হাত বাড়িয়ে কপালে ছোট ছোট চুলগুলো একপাশে সরিয়ে দিতে দিতে চিন্তিত মুখগুলো, কি হয়েছে আপনার? কি নিয়ে এত ডিপ্রেসড? আজ রাতটার সময় মানে কি? কাল কোথাও যাবেন কি? হ্যাঁ, কি হয়েছে? ঈশান হাত বাড়িয়ে স্পর্শ করলো রমণীর রক্তিম হয়ে যাওয়া সুশ্রী মুখটাকে। তার ওইটুকু স্পর্শতে লজ্জাবতী লতার মতো নেতিয়ে গেছে। রাঙিয়ে উঠছে একেবারে। আলতো হাতে ফুলো গালটায় আঙুল স্লাইড করতে করতে বলল, কার গন্তব্য? কোথায়? কখন সমাপ্তি ঘটেছে কে জানে? কাল তো বেঁচে নাও থাকতে পারি। কেউ কি কালকের কথা দিতে পারে? নাকি দেওয়া উচিত? এই জীবন বড্ড আনপ্রেডিক্টেবল তিতির। সব থেকে আশ্চর্য এটাই, কাল কী ঘটবে আমরা বিন্দুমাত্র আঁচ করতে পারি না। তাহলে কথাগুলো আমার আজকে স্বাভাবিক লাগছে না, ভালো লাগছে না। এমন ধরনের কথাবার্তা বলবেন না দয়া করে। হেসে ফেলল ঈশান। তিতিরে নিজের দিকে টেনে নিল। পাতলা ভেজা এক সেকেন্ডের জন্য স্পর্শ ফিসফিস করে বলল, নোবডি প্রমিস টুমরো, সো অ্যাম লাভ ইউ এভরি নাইট লাইক এ লাস্ট নাইট। তিতিরের চিন্তিত মুখটা আচমকা রঙিন হয়ে উঠল। আসতে পড়ল ঈশানের বলিষ্ঠ বুকে। ঘাম, পারফিউম সব মিলিয়ে পুরুষালী গন্ধটা নিজেকে মাতাল লাগলো কোথায় তিতিরে। এক হাতে শার্টের আর দুটো বোতাম খুলে ফেলল নিজে। শ্বাস টানলো জোরে জোরে। ঈশানের কাঁধে মুখ ঢুকে আদ্র করে বলল, আমাকে দুর্বল করার সব পন্থা রপ্ত করে আছে না? এমন কাজ করবেন যাতে আমি ধরা দিতে মরি হয়ে যাই, আমি নিজের মধ্যে থাকি না। বুকের উপরে পড়ে থাকা বিড়াল ছানাটাকে শক্ত করে চেপে ধরল ঈশান। পিঠের উপর থেকে চুলগুলো সরাতে সরাতে হাত দিল। এখন কাছে চাইছিস আমাকে? তিতির নাক ঘষল স্বামীর কণ্ঠদেশে। একটা শব্দ করল না মেয়েটা। রমণী নীরবে সাহেব সম্ভবত বুঝতে পারল ঈশান মুচকে এসলো। আজকে সে বলল, মুখে বল, কি করব আমি? মেয়েটা আড়ষ্ট হলো লজ্জায়। যতবার কাছে আসবে ততবার কি তাকে মুখে সায় দিতে হবে? নিঃশব্দে সায় কি টের পায় না লোকটা? ঘড়ির টিকটিক শব্দ শুনতে পাওয়া যাচ্ছে, সঙ্গে দুই মানব মানবের ঘন নিঃশ্বাস। ঈশানের বুকে ঠায় পড়ে আছে তিতিরের নরম কোমল শরীর। বিন্দুমাত্র নড়াচড়া করতে পারছে না। শরীর অবশ লাগছে। ঈশান ফিসফিসে বলল, ভুলে নেশা যখন একটু করে ফেলেছি, আর না হয় একটু করি, পুরোটাই মাথা লয় কেমন? এই যে আমার উপর পড়ে আছিস, কিন্তু এভাবে জড়িয়ে ধরে তোর কিছুই ফিল করতে পারছি না খুলি। ঈশান ব্যগ্র এক ঝটকায় নিজেকে টের পেল বলিষ্ঠ শরীরের নিচে। দেহের বাধা দেওয়ার সময় অবধি পেল না মেয়েটা। মুখ খুলে কিছু বলবে সেটার সুযোগ দেওয়া হলো না। ছটপট করে উঠল তনুধ। মুষড়িয়ে উঠল ঈশানের বেসামাল হাতে স্পর্শ। গুঙ্গিয়ে উঠল সেই ধ্বংসাত্মক ছোঁয়া। ঈশান শব্দ করে চুমু খেল রমণী। হাসকি স্বরে বলে উঠল, আজ পুরোটা জেন্টাল থাকবো। তুই থামতে বললে থেমে যাব। তোর এই প্রিয় শাড়ির কসম। শাড়ির কসম? এরকম কসম কি কাটে? তিতিরের মুখের ভাব বোধগম্য হলো ঈশানের। গম্ভীর কণ্ঠে বলল, শাড়িটা এমনিও তোর ভবিষ্যতে নেই। ওই ছেলে ছুঁয়েছে না, পুড়িয়ে তো দেবই। তিতির হতভম্ব হয়ে গেল। ছেলেটা যে নিজের কথা রাখতে পারবে সেটা সে নিজেও জানে। বেছে বেছে অবাস্তব একটা কসম কাটল। কোন লেভেলের অসভ্য হলে
এমন একটা কথা বলতে পারে মানুষটা? সাজিদ জিপ দিয়ে দেওয়ানবাড়ির সামনে এসে থামলো। তখন রাত 1:18। ডেট স্পোর্টস থেকে থানায় ফিরছে, এখন বাড়ি ফিরবে এই পথ ফিরছে। ঈশানের সাথে এই মুহূর্তে দেখা না করলে নেই। জিপ থেকে নেমে বাড়ির বন্ধ দরজাটার দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল সে। আজকেও এমন একটা ঘটনা ঘটলো, আর একই সময় ঈশান বাড়িতে নেই। মস্তিষ্ক ফাঁকা হয়ে আসছে চায় এই মুহূর্তে। দুই দিয়ে খুব সহজে 4 হয়ে যায়, অথচ এই হিসাব টুকুর ফল মেলাতে ইচ্ছে হচ্ছে না সাজিদের। গণিতে কাঁচা হয়নি কোনো ছোটবেলায়। রাগ হচ্ছে তার, জল্পনা করতে পারছে না আজকে গেট টুগেদারে না যাওয়ার সব থেকে বড় কারণ ঈশান। সেটার মুখোমুখি কী করে হতো? 7-5 ভেবে খানিকটা সময় নষ্ট করলো সাজিদ। ঈশান সামনে আসবে, সে নিজে কি বলবে, কীভাবে ফেস করবে, সেসব যেন বুঝতেই পারছে না। নিস্তব্ধতা ঘেরা চারিপাশ, প্রকৃতি স্থ মেরে আছে যেন। বাইরে গাছের একটা পাথর নড়ছে না, গুমোট পরিবেশ। বেশ গরম পড়ছে, ঝড় বৃষ্টির পূর্বাভাস হতে পারে। ঈশান তিতিরের ঘরে ঘড়ির কাঁটার সাথে সাথে আরো দুটো শব্দ ভেসে আসছে। এসে শস্য শব্দের সঙ্গে দুজন মানবান্নবের ঘন নিঃশ্বাস। ঈশান নিজেকে বেসামাল ছেলেটা এক হাতে নিজের মুঠে বন্দি করে আছে মেয়েটার হাত জোড়া, মাথার উপর চেপে ধরে আছে। অন্য হাতে বিছানায় মেয়েটার এক মুহূর্তের জন্য হা করে নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করলো, শরীর নিয়ন্ত্রণের বাইরে। ঈশানের গভীর ঈশান হাত ভরে রেখে উঁচু হলো সামান্য। মেয়েটাকে দু চোখে রাজ্যের আকুতি। ঈশান কি পরিমাণ চাইছে সেটা এক লহমায় বলে দেওয়া যাবে। ঈশান শব্দ করে চুমু উঠল তিতিরের ঘামাক্ত কপালে, কোনো মতে হাঁপাতে হাঁপাতে বলল, এতক্ষণ কেন তোকে গভীরভাবে আদর করিনি বলতো? তোর চোখে এই আকুতিটুকু দেখতে চেয়েছিলাম আমি। আমাকে ভেঙে চুরে চাইবি এটা অনুভব করতে চাইছিলাম। এখন চাচ্ছিস তোর মন পড়তে পারি আমি। তিতির ছটফট করে ওঠে, লজ্জায় আবেশে কুঁকড়ে ওঠে এক প্রকার। ঈশান হাত তিতিরের কোমরে চেপে ধরে কিছু একটা করতে যাবে, তার আগে মাথার কাছে ফোনটা বেজে উঠল। এমন বিশেষ মুহূর্ত অসহ্যকর ঈশানের, তারই ভুল। বারবার তাদের সুন্দর মুহূর্তগুলো এর আগে এমন ফোন কলের জন্য নষ্ট হয়েছে, আজও তাই। হাঁপাতে হাঁপাতে মাথা উঁচিয়ে নামটা দেখলো, উত্তেজিত ভাটা পড়ল কি। ঈশান থেমে গেল খানিকটা, হাতের বিছানা স্থির হলো। অন্য হাতে ধরে রাখা মেয়েটার কোমল হাতের বাঁধন আলগা করলো। ঘামে ভেজা শরীরটা সে নিজেও গায়ে অবহেলায় কোমরে জড়িয়েছে শুধু প্যান্টখানা। তিতিরে হৃৎপন্দর ছোটাছুটি কানে এসে বাজলো ঈশানে। মুখ তুলে তাকালো একটাবার, অতঃপর সরে এলো পাশে, গা এলিয়ে ঠোঁট গোল করে শ্বাস ফেলল উদ্ভ্রান্তের মতো। তিতিরের হতবিম্বল হয়ে গেল কিছু সময়ের জন্য। খানিকটা ঘোর কাটতে লজ্জায় হাত পা থরথরে কাঁপল। ঘাড় বাঁকিয়ে ঈশান দেখল মেয়েটাকে। তিত্তির করে কাঁপতে থাকা চোখের পাপড়িগুলোতে চুমু খেতে ইচ্ছে করছে, সেটা করল না। সময় কম। পাশ থেকে শাড়িটা টেনে নিয়ে রেখে দিল। তিতিরের চোখ ধাঁধানো, হাত বাড়িয়ে তনুদেহ নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে ধীর করে বলল, শ্বাস নে, ইটস ওকে, কিছু করিনি, টেক ব্রেথ। তিতির কাঁপছে তখনও, শরীর শিথিল হয়ে আসছে। এমন একটা মুহূর্তে ঈশান কেন নষ্ট করলো মাথায় এলো না তার। নাজুক মুখটা ঈশানের বুকে লুকিয়ে তপ্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, যখন ইচ্ছে কাশে আসবেন, যখন ইচ্ছে সরিয়ে দেবেন, এগুলো কোথা থেকে রপ্ত করছেন? এত সুন্দর অনাকাঙ্ক্ষিত মুহূর্তে এলোমেলো করে দিলেন কেন? ঈশান জবাব দিতে পারল না। মেয়েটাকে আরও খানিকটা আগলে রাখতে চাই, তবে তিতির অপমানিত বোধ করছে বেশ করে। এই বাঁধন সে থাকবে কেন? ঈশানের বাঁধন থেকে মুক্ত হয়ে উঠে বসে, পিছন ফিরে আর তাকায় না। কোনো মতে শাড়িটা আগলে বাথরুমে চলে যায়। দীর্ঘশ্বাস ফেলে ঈশান ঝটপটে শার্টটা জড়িয়ে কল ব্যাক করলো সাজিদকে। ঘর ছেড়ে এসে দাঁড়ালো করিডোরে। ঝিরিঝিরি বাতাস বইছে এতক্ষণ, তবে শীতল অনুভূতি হচ্ছে এমনিতেই। দীর্ঘশ্বাস ফেলল ঈশান, ঝটপট শার্টটা গায়ে জড়িয়ে কল ব্যাক করলো সাজিদকে। ঘর ছেড়ে এসে দাঁড়ালো করিডোরে। ঝিরিঝিরি বাতাস বইছে এতক্ষণে, তবে শীতল অনুভূতি হচ্ছে না, এমনিতেই ঘেমে নেমে একাকার। তার মধ্যে এসি ছেড়ে এই মৃদু বাতাস গায়ে লাগার কথা না, লাগছেও না। এমনিতে ডিস্টার্ব ছিল সারাদিন। এমন মুহূর্তটা নষ্ট করার অপরাধে আরও বিরক্ত বোধ করছিল। মেয়েটাকে এক প্রকার অসম্মান করলো সে। নিজে কাছে টেনে শেষ অবধি চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ঈশানের। সাজিদের উপর নয় মোটেও। এই ঝামেলা থেকে বাঁচার উপায় ছিল তিথির।
এক তিথি ছাড়া আর কিছুতেই সে শান্তি খুঁজে পেত না। কিন্তু কিন্তু ঠিক সময় সাজিদের ফোন কল যেন মনে করে দিল সব কিছু। অজানা অপরাধবোধ থেকে তিথিকে কাছে টানতে পারল না। ওপাশ থেকে রিসিভ হলো ফোনটা। সাজিদ আর দাঁড়িয়ে নেই ঈশানের বাড়ির সামনে। জিপটা দেওয়ান বাড়ির সীমানা ছেড়ে খানিকটা আগেই ঈশান ফোন পেয়ে মাঝ রাস্তায় থামলো জিপটা। ফোন রিসিভ করলো। নিঃশব্দ কেটে গেল কয়েক সেকেন্ড। অতঃপর কথা সর্বপ্রথম সাজিদ বলল, বিরক্ত করলাম মৌসুমে? ঈশান মৃদু হাসলো এপাশ থেকে। শীতল কণ্ঠে জবাব দিল, কাইন্ড অফ। তিতির পাশে, আপাতত না। বাড়ি ফিরছিস কখন? ঘন্টা খানেক আগে। ঈশান উত্তর দিয়ে 2 সেকেন্ড থামলো। পুনরায় নিজেই বলল, গেট টুগেদারে আসলি না কেন? সাজিদ সিটে মাথা এলিয়ে দিল। সাজিদ তাদের পুলিশ প্রেডিকশন অনুযায়ী অনাকাঙ্ক্ষিত হলে একজন ক্রিমিনালের সাথে কথা বলছে, অথচ সে রুড হতে পারছে না, চিৎকার করে একটা শব্দ বলতে পারছে না, আর না তো ওই রিলেটেড কোনো শব্দ উচ্চারণ করতে পারছে। সাজিদ ঠান্ডা কণ্ঠে বলল, বিজি ছিলাম তো একটু, যেতাম না হলে। বাড়ি ফিরছিস কখন? রাস্তায়। গাড়ির শব্দ কোথায়? গাড়ি থামিয়ে কথা বলছি। দুজনের মধ্যে সম্ভবত আর কোনো কিছু নিয়ে নীরবতা চলল। ঈশান চাচ্ছে সাজিদ বলুক যা বলার। ছেলেটা অনেক কিছু জিজ্ঞাসা করার আছে, এটা সে খুব ভালো করে জানে। সাজিদ শুকনো ঢেক গেলে বন্ধুকে প্রশ্ন ছিল, আনজির সরকারের মেয়ে খুন হয়েছে শুনছিস? ঈশান থমকালো। তৎক্ষণাৎ জবাব দিল, হুম। যদি প্রশ্ন করি ওই সময়টা তুই কোথায় ছিলি? কোনো আলিবাই আছে তোর? ঈশান হাসলো এপাশ থেকে প্রথম নিঃশব্দে, তারপর উচ্চস্বরে হেসে পড়ল। শার্টের বোতামগুলো লাগাতে হয়নি। ঝিরিঝিরি বাতাসে বুকের উপর থেকে দুপাশে উঠেছে শার্টটা। পেটের কাছে 6 খণ্ডের কারুকার্য এখনো ঘামে ভেজা। কপাল থেকে ঘামাত্ম চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে বরফ শীতল কণ্ঠে বলল, সন্দেহ করছিস ঈশান আটসাদারকে? জবাব দেয়, নেই। চোখ বুজে ফেলে সাজিদ। সে খুব করে চাচ্ছিল ঈশান জোর গলায় কোনো প্রমাণ দেখ, ছেলেটা যে খুনের আশেপাশে ছিল না এটা প্রমাণ। কারণ ঈশানের ফোন লোকেশন অন্য কোথাও বলছে। হতাশ হতে সাজিদ। সে যা চাইলে তা হলো না। ঈশান পুনরায় বলল, তোর পরিকল্পনা কী ছিল? আমি বলে বাকি কথা বলতে এত দ্বিধা করছিস? করিস না। পুলিশে তুই চালাক হ, সাহসী, আবেগে গা ভাসানো তোর সাথে যায় না। কেন বললি কথাগুলো? তুই কি আমাকে ভেবেই ফোন করছিস? সেটার উত্তর এটা ধরে নেই। আমি তো তোর সাথে এর আগেও মাঝরাতে কল দিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিচ্ছি। আজ প্রথম কি? মুচকি হেসে দিল ঈশান। ডান কান থেকে বাম কানে ফোনটা ধরে গম্ভীর কণ্ঠে আড়ালো, তুই আবেগ চলতে পারিস, আমি চলি না। তোর ট্রান্সফার হবে শীঘ্রই। তোর পথে বাধা দিচ্ছি বলে? ঠিক তাই। তার মানে? থমকে থাকে সাজিদের কণ্ঠস্বর। ঈশান ভারী আওয়াজে বলে, আমাকে অ্যারেস্ট করতে পারবি না তুই। চেষ্টা কর। নিজের কপাল পোড়ানো মানে হয় না কিন্তু। তুই কি করেছিস বলতো আজকাল? হিসাব মিলাতে পারছি না। চেষ্টা করিস না। আমাকে কাল এ শহরে পাবি না। সুতরাং আমি যেই হই আমার পরিবারকে দেখে রাখবি, দায়িত্ব দিয়ে গেলাম। ওরা জানবে না কিছু। সাজিদ সোজা হয়ে বসে ব্যস্ত কণ্ঠে শুধু, ডোন্ট সে এগুলো তোর কথা আমি বিশ্বাস করি না। সাবধানে থাকবে। কার কখন কি হয়ে যায় কে বলতে পারে। সাজিদ হতভম্ব রেখেই ফোন কাটলো ঈশানে। আজকে মুখে সেই চিরচেনা হাসিটা ফুটল না। বুকের বাঁ পাশে ভূতা অনুভূতিগুলো আজকে সরানো গেল না কিছুতেই। বাথরুমে ছিটকানি খোলার শব্দ পাওয়া গেল। তিতির একেবারে শাওয়ার নিয়ে বেরিয়েছে। ঈশানকে ঘরে না দেখলে খুঁজলো। ভেজা চুলগুলো তাহলে পেঁচানো, দ্রুত হাতে বিছানা করে ফেললো। হেয়ার ড্রাইয়ে ভেজা চুলগুলো শুকিয়ে দরজা লক করবে তার আগে হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো ঈশান। ব্যস্ত কণ্ঠে শুধালো, কোথায় যাচ্ছিস? তিতির জবাব দেয় না। পায়ের তালুতে ভর দিয়ে উপরের লকটা খুলতে পায়তারা করছে। ঈশান এগিয়ে এসে মেয়েটার পিঠের সাথে লেপ্টে দাঁড়িয়ে, বড্ড ক্লান্ত লাগছে নিজেকে। তিতিরে কাঁধে নিজের ক্লান্ত মাথাটা এলে মলিন কেটে বলে, যাস না, সরি। আজকের জন্য খুব সরি। আমি নিজেই এলোমেলো হয়েছি। ওইসব ফোনটা কাটছিল। তিতির না ঘুরেই প্রশ্ন ছুড়ে দিল। ঈশান মিহি কণ্ঠে বলে, সাজিদ কী হয়েছে আপনার? বলছেন না বা চাচ্ছেন না আমাকে জানাতে, সেটা কেন? তোকে চিন্তা দিতে চাই না। এরকম চিন্তা কম হয় বলে মনে করেন? হয় না জানি, কিন্তু দূরে সরে গেলেন কেন? ওরকম একটা মুহূর্ত নষ্ট করার মানুষ আপনি নেন, কী সমস্যা? ঈশান এক হাতে মেয়েটাকে কোমরে আগলে
সরিয়ে আনলো দরজার সামনে থেকে। বিছানায় বসে তিতিরকে বসালো নিজের উরুর উপর। শীতল অথচ কোমল একটা মলিন কণ্ঠে বলল, আজকের মার্ডারটা। ভুরু কুচকে এলো তিতিরের। মার্ডারটা? মার্ডারটা? থমকায় ঈশান। কি ভাবলো কে জানে, গলা খাঁকড়ে দিয়ে বলল, ওটা নিয়ে কথা হচ্ছিল সাজিদের সাথে, ওরকম একটা বিষয়, বুঝতেই পারছিস। ওই সময় তাই আর কি। তিতির শান্ত হলো। আর একটা মেয়ে এভাবে ভিকটিম হয়ে গেল। কান্না পায় মনে হলো। আর কত এরকম? কে করছে এসব? ঈশানের দিকে তাকে শান্ত গেল বলল, ধরা যাচ্ছে না কেন? এরকম করে কত মেয়ের সর্বনাশ হবে। আজ ওরা, কাল আমি। বা ঈশান আচমকা বুক চেপে ধরল ও মেয়েটার। বুকের বাঁ পাশটায় কেউ যেন ছুরি পালা গেঁথেছে। এক মুহূর্তের জন্য শ্বাস নিতে ভুলে গেল ছেলেটা। ব্যগ্র সুরে বলল, না না, কি বলছিস? তা হবে না, কখনো হবে না, আমি হতে দিব না। তিতি নিশ্চুপ পড়ে ঈশানের বলিষ্ঠ বুকের উপর। ছেলেটার বুকের বাঁ পাশে যেন বিদ্রোহ করছে। যেখানটায় হাত ছুঁয়ে দিল ঈশান, সে হাত খপ করে নিজের হাতের তালুতে নিল। টেনে এনে চুমু খেলো হাতের তালুতে। বিড়বিড় করে বলল, এগুলো বলতে নেই। কেন বলিস? ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছিস নাকি? করিস না, মরে যাব কিন্তু। তিতির চোখ ভিজে উঠল। মানুষটা সহজ সরল স্বীকারোক্তি কেঁদে অন্য হাতে ঈশানের হাতটা আঁকড়ে ধরে কান্না আটকে বলল, কোথায় যাব? কেন যাব? কে আছে আমার? কেউ নেই। এই যে হাত ধরছি, আজ ছাড়ার উপায় নেই। আপনার ক্ষেত্রেও কিন্তু তাই। বলে দিলাম, যাই হয়ে যাক, হাত ছাড়বেন না, কেমন? পৃথিবীর সমাপ্তি যদি ঘটে, সজ্ঞানে থাকা অবধি হাত ছাড়বেন না। একবার হাত ছাড়লে এ জন্মের মতো বিচ্ছেদ। তিতির নিজের সাথে মিশিয়ে মেয়েটার কপালে কপালটাকে এসেন। হু হু করে বুকটা শান্ত হচ্ছে না। আজকের এই ঝড়ের জন্য দায়ী সে, সম্পূর্ণ সে। সে দায় কী করে এড়িয়ে যাবে? সেই ঝড়ের কবলে তার বোন আর বউরা। কল্পনা শিউরে উঠল ঈশান। দুজন তপ্ত শ্বাস প্রশ্বাসে আশ্রে পড়লে একে অপরের প্রতি। ঈশান এক হাতে মেয়েটার কোটি দেশ আর এক হাতে তিতিরে গালে স্পর্শ করে বলল, একদম একটাই জন্মতিথির, তোর বিচ্ছেদ সইবি না। তোর বদলে আমার মৃত্যু কবুল চলবে। সাজের মায়া পর্ব 37। পুরো গল্পটা প্লেলিস্টে। গ্রাসরাত্রিটা একটু সবাই শোনুক। গ্রাসরাত্রিটা খুব ভালো গল্প। ওই গল্পটা কন্টিনিউ দেবো যদি রেসপন্স পাচ্ছি না। রেসপন্স পাইলে কন্টিনিউ দেবো। আর সাজের মায়া আর আকাশ পেয়ে এটা কিন্তু শেষের পথে।